ওরও আমাদের নামে মিথ্যা মামলা করেছেন। হাফেজ আব্দুল রহিম খানের তৃতীয় স্ত্রী। থানায় কয়বার করে জিডি করেছি, আমরা কোনো ন্যায় বিচার আমরা পাইনি। সালেহা আক্তার বাবলি তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য তাকে নানানভাবে অত্যাচার করেন। আমার ছেলের বউর উপরে আমার উপরে অনেক নির্যাতন চালান, জীবনের উপরে কোনো নিরাপত্তা নাই। হনুফা বেগমের যখন পা ভেঙে ফেলে তখনও উনি একটা সিআর মামলা করেন। আমার ইসলামী শরীয়ত মোতাবেক ওনার থেকে আমার বিবাহ বন্ধন হয়। তখন 2010 সালে আমার কাবিন হয়। তখন পর থেকে আমার স্বামী নিয়ে আমি সুখ শান্তিতে ঢাকা সোশ্যালিস্ট মিতালের আমি বসবাস করি। আমার স্বামীর অর্থ সম্পদ সব কিছু আমি দেখাশোনা করি। এটার আয় ব্যয় যত যা আছে আমার স্বামীকে প্রতি মাসে মাসে আমার স্বামীকে এগুলা হিসাবগুলা আমি দিই। আমার স্বামী এগুলা গ্রহণ করে, হ্যাঁ, বুঝিয়ে নেয়, আমাদের কাছ থেকে বুঝিয়ে নেয়, আমরা বুঝিয়ে দিই। তখন আমার আগের ঘরের সন্তান আছে 4 ছেলে, আর শেষের ঘরের নীলয় দ্বিতীয় ঘরের, ওনাদের সকল সম্পত্তি আমাদের সম্পত্তি সালেহা আক্তার বাবলি আর শাহনেওয়াজ, রহিম খান, জাফরি আর রেখা, এরা সবাই এগুলা ভোগ দখল করতে আছে, আমাদেরকে বঞ্চিত করার জন্য খুব চেষ্টা করতে আছে। আমরা 2টা বিজ্ঞ আদালতে মামলা করেছি, ওরও আমাদের নামে মিথ্যা মামলা করেছেন। আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করতে আছে। আমরা কোর্টে থানায় কয়বার করে জিডি করেছি, আমরা কোনো ন্যায় বিচার আমরা পাইনি, ন্যায় বিচার পাইনি। ওরা মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করতে আছে। এখন আপনাদের এখান থেকে আমরা সঠিক সত্য ন্যায় বিচার চাই আমরা। এই জন্য আমাকে বিভিন্ন সময় হত্যার হুমকি দেয়। আমার এখানে কেউ নাই, আমার মা বাবা আত্মীয় স্বজন কেউ নেই। আমার 6 মাসের মধ্যে আমার মা বাবা মারা যান, আমার ভাই মারা যান, আমার বাস্তি মারা যান, তারপরে আমার স্বামী। এদের একটু সুখ পালন করতে মিলিয়ে ওরা আমাদেরকে দিচ্ছেন না। ওরা মারধর করে আমাদেরকে বের করে আমাদের পা ভেঙে দেন। তারপরে আমার ছেলের বউর উপরে আমার উপরে অনেক নির্যাতন চালান। আমাদেরকে যেন একটু সেবা যত্ন করবে, অসুস্থ হইলে তারা আসতে দেন নাই, কাউকে আসতে দেন নাই, দেখো করতে দেন নাই। আমি এই একা কারাগারে আমি বন্দিখানা। এখন এইভাবে আমি কিভাবে থাকতে পারি, আমার জীবনের উপরে কোনো নিরাপত্তা নাই। আর আমার এই গ্যাস বিল, কারেন্ট বিল, পানির বিল মাঝে মধ্যে এগুলো সব কাইটা দেয়, বন্ধ করে দেয়। এখন আবার কালকে 9/2/2005 সনে পানির কারেন্ট বিল, বিদ্যুৎ বিল বন্ধ করে দিছে। একবার পুরোপুরি বেড়ে, হ্যাঁ, পুরোপুরিভাবে বন্ধ করে দিছে। সবার বাসায় আছে লিফট, সব কিছুতে আছে, শুধু আমার বাসায় নেই, সব বন্ধ করে দিছে। আর কোনো বিদ্যুৎ বিলের ওখান থেকেও আমাদের কাছে কোনো নোটিশ আসে নাই, কিছু আসে নাই। ওরা ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, তাও জানি না, ওরা আমাদেরকে দেয় না। আগে আমার হাফেজ আব্দুর রহিম খানের নামে ছিল, ওরা এখন কি করছে জানি না। এখন আপনি কি চান? এখন আমি চাই আমি যেন শান্তি মতো থাকতে পারি, সুবিচার, সঠিক সত্য সুবিচার চাই। আমি যেন শান্তিভাবে জীবনযাপন করতে পারি। ওরা যেন এইভাবে যেন আমাকে হয়রানি না করে, আর মিথ্যা মামলা দিয়ে যেন আমাকে হয়রানি করে, থানা থেকে যেন ওরা মিথ্যা মামলা দিয়ে আমাকে হয়রানি করে। এটার কোনো সঠিক বিচার, সঠিক তদন্ত পাই না। আমি সঠিক বিচার, সঠিক তদন্ত চাই, যে আমার সঠিক বিচার করে যেন। অসহায় মক্কেল হনুফা বেগম হলেন হাফেজ আব্দুল রহিম খানের তৃতীয় স্ত্রী। তো হাফেজ আব্দুল রহিম খানের প্রথম স্ত্রীর ঘরে 4 সন্তান আছেন, তারা আমেরিকায় থাকেন। তারপরে তিনি দ্বিতীয় বিয়ে করেন, তার নাম হলো সালেহা আক্তার বাবলি। তার ওরসেও 4 সন্তান আছেন। সেইখানে নিলয় নামে এক ছেলে দেশের বাইরে থাকেন। তো হাফেজ আব্দুল রহিম খানের ছেলে সন্তান যারা আমেরিকা থাকেন, তারা সবাই তাকে তৃতীয় স্ত্রী বলে স্বীকৃতি দিয়েছেন। 2010 সালে ওনার কাবিন হয় এবং ধর্মীয়ভাবে 1995 সালেই আব্দুল হাফেজ রহিম খানের সাথে আমার মক্কেল হনুফা বেগমের বিয়ে হয়।
তার শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন এবং তার প্রথম হাফেজ আব্দুল করিমের ভাই, তার আগের ঘরের সন্তানেরা সবাই তাকে স্বীকৃতি দিয়েছে। বহু বছর ধরে বাংলাদেশের সকল সয় সম্পত্তি এবং হাফেজ আব্দুল করিম তার আত্মীয় স্বজন সবাইকে দেখাশোনা উনিই করতেন। এবং ধানমন্ডিতে তার একটা বাড়ি আছে, বাড়ির একটা ফ্লোরে উনি বসবাস করতেন। তো যখন উনি জীবিত ছিল তখন ওনার প্রতি কোনো সমস্যা ছিল না, সবার সাথে উনি সুখে শান্তিতে ভালোই ছিলেন। কিন্তু বর্তমানে যেহেতু ওনার ঔরসে, ওনার এবং হাফেজ আব্দুল রহিম খানের ঔরসে কোনো সন্তান নেই বিধায় বর্তমানে তার দ্বিতীয় স্ত্রী সালেহা আক্তার বাবলি তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করার জন্য তাকে নানানভাবে অত্যাচার করেন। তার পা ভেঙে দিয়েছেন সন্ত্রাসী দিয়ে, এবং তার আগের ঘরের হুনফা বেগমের আগের ঘরের সন্তান, ছেলের বউ হাফেজ আব্দুল রহিম খান জীবিত অবস্থাতেই ওনার সাথে বসবাস করতেন। তাদেরকে আসতে দেন না। হুনফা বেগমের কোনো আত্মীয় স্বজনকে তার সাথে যোগাযোগ করতে দেন না। যোগাযোগ করলে তাদের বিরুদ্ধে মামলার হুমকি দেন, মেরে ফেলার হুমকি দেন। উনি একদম সম্পূর্ণ একটা মহিলা, একা ধানমন্ডি বাসায় বসবাস করেন। উনি বিজ্ঞ আদালতের কাছে এসে আমাদের ঢাকা জজ কোর্টের ৩য় যুগ্ম আদালতে একটি বাটোয়ারা মামলা করেন ১৯২ /২০২৩। সেই মামলায় যাতে করে এই সালেহা আক্তার বাবলি কোনো সম্পত্তি থেকে ওনাকে বঞ্চিত করতে না পারে এবং বিক্রি করতে না পারে, সেই জন্য কোর্ট একটা মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ওই সম্পত্তির উপরে একটা অস্থায়ী নিষেধাজ্ঞাও জারি করে। তা সত্ত্বেও তিনি যে বাসায় বসবাস করেন তার এখানে পানির লাইন, গ্যাস লাইন এবং স্থায়ীভাবে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, যা একটা মানুষ হিসাবে হুনফা বেগমের মৌলিক চাহিদা থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। হুনফা বেগমের যখন পা ভেঙে ফেলে তখনও উনি একটা সিআর মামলা করেন, সেই মামলাটা এখনও বিচারাধীন অবস্থায় আছে। কিন্তু বর্তমানে এই সালেহা আক্তার বাবলি তাকে হেনস্থা করার জন্য তার আত্মীয় স্বজনকে মিলে একটি সিআর মামলা দাখিল করেন, এবং সেই মামলাতেও বিজ্ঞ আদালতে হুনফা বেগম সহ তার আত্মীয় স্বজনরা স্বইচ্ছায় আত্মসমর্পণ করলে বিজ্ঞ আদালত তাদের জামিন মঞ্জুর করেন। বর্তমানে আসলে ওনার যে আগের ঘরের সন্তানেরা আছে, মানে হাফেজ আব্দুল করিমের যে সন্তানেরা আছে, এমনকি এই সালেহা আক্তার বাবলি ওনার দ্বিতীয় স্ত্রী, তার সন্তানও নিলয় নামে একজন আছে, তার সাথে আমার ফোনে সেভারাল টাইম আমেরিকা থেকে কথা হয়েছে। সে নিজেও বলে যে আমার মা মামলা করলেও এই মামলা আমি এসে সাক্ষী দিব। আমি জানি হুনফা বেগম আমার বাবার তৃতীয় স্ত্রী, এবং তারা, আমি বললাম লিখিতভাবে আপনারা কোনো কিছু দিতে পারবেন, তারা আমাকে লিখিতভাবে একটা অ্যাফিডেভিট পাঠান আমেরিকা থেকে, তার 5 সন্তান, যে সেই আমাদের বাবার তৃতীয় স্ত্রী, এবং তার যে ন্যাশনাল আইডি কার্ড, সেই আইডি কার্ডেও ওনার হাজবেন্ডের নাম ছিল। ওনার বাংলাদেশে যত ভাড়াটিয়া বা অন্যান্য আত্মীয় স্বজন সবাই জানেন উনি যখন মারা যান আমেরিকাতে, সে আমেরিকার ডেথ সার্টিফিকেটও স্ত্রী হিসাবে হুনফা বেগমের নাম লেখা আছে। তো এত ডকুমেন্টস থাকা সত্ত্বেও কি করে তাকে মানে স্ত্রী হিসাবে সে স্বীকার করে না এত বছর পরে, এটা আসলে সত্যি আইনের বহির্ভূত কাজ। তো আমি চাইবো, একদমই অসহায় হুনফা বেগম, যার পাশে এখন বর্তমানে কেউ নেই, একদম কেউ নেই, তার একটা আত্মীয় স্বজন কেউ তার সাথে এখন যোগাযোগ করতে পারতেছে না। যেই যোগাযোগ করে তাকেই তারা সন্ত্রাসী দিয়ে ভয় দেখায়। তিনি বারবার থানায় গিয়েছেন আমার পরামর্শে, কিন্তু কখনোই থানা থেকে উনি কোনো ধরনের সহযোগিতা পান নাই।